আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিশ্লেষণ করব একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও ভারতের রাজনীতি নিয়ে একটা মানে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করব। দেখেন, বাংলাদেশে যারা বসবাস করেন অনেকেই ভারত প্রীতি বা ভারতের পক্ষে কথা বলেন এবং সবসময় আপনারা বলেন যে ১৯৭১ সালের যে যুদ্ধের কথা, সেই যুদ্ধেরগুলো কথাগুলো বারবার বলার চেষ্টা করেন। এমনকি যারা এখন বর্তমানে যদিও যে কথিত যে রাজাকার তারা নেই এবং তারা কালের বিবর্তনে হারিয়ে গেছেন বা মারা গেছেন। এখন তারপরও অনেক লোক আছেন সেই ভারত প্রীতিতে কথা বলতে গিয়ে অনেক মানুষ রাজনৈতিক অনেক দল আছেন, আ জাতীয় পার্টিতে, আওয়ামী লীগে, তারপর হচ্ছে বিএনপিতে, জামাতে অনেক লোক আছে। তারা রাজাকার নামে যে কথাটি, সেই রাজাকার কথাটি এখনো বলে। বেশিরভাগ বলে জামাতকে। আসলে আপনারা কি পর্যালোচনা করে দেখছেন? জামাতের ভিতর কি রাজাকার বেশি ছিল না আওয়ামী লীগের ভিতর? আপনারা সম্পূর্ণ পর্যালোচনা করে দেখবেন জামাতের ভিতর বেশি রাজাকার ছিল না। কারণ জামাতের ভিতর যে কটা রাজাকার ছিল, সে কটা রাজাকার পৃথিবীতে এখন আর জীবিত নেই। তারা মারা গেছে। কিন্তু এখনও যদি আপনারা পর্যালোচনা করে দেখবেন, সবচেয়ে বেশি রাজাকার আছে আওয়ামী লীগের। এই যে শেখ হাসিনার যে বেয়াই ছিল, সে কিন্তু রাজাকার ছিল। এবং বিএনপির ভিতর যে ফখরুল ইসলাম আলমগীর, তার বাবাও রাজাকার ছিল। দেখেন, তাদের কোনো কথা তো বলা হয় না রাজাকার রাজাকার। সংসদে আমরা একটা কথা শুনেছি, আপনারা জানেন যে পার্থ এবং আরেকটা আছে কি জানি ফজলু পাগলা, যে কথা মানে যেভাবে অ্যাটাক করেছিল আপনার ওই যে জামাতের আমিরকে, এটা সত্যি একটা নিন্দনীয় এবং খুব লজ্জাকর, একটা অশিক্ষিত এবং মূর্খ লোকের কথা ছাড়ার কোনো উদাহরণ হতে পারে না। আমরা অনেক আলোচনা শুনেছি যে ফজলুর রহমান পাগলা বাবলু, সে পাগলের মতোই কথা বলছে। সে একটা অশিক্ষিতের মতোই কথা বলছে। দেখেন, সে পার্সোনালিটি এমন অ্যাটাক করছে জামাতের আমিরকে, শেষমেশ আপনার ওই যে স্পিকার পর্যন্ত সেই কথার বিরোধিতা করছে। কয়, "না, আপনি এভাবে পার্সোনাল অ্যাটাক করতে পারেন না। কে বলছে আপনাকে এসব কথা? আপনি কেন নিজের কথা নিজে গায়ে টেনে নিছেন?" দেখেন, এরপরও তার লজ্জা নেই। তাকে যদি আপনি জুতা দিয়েও পিটান, দেখবেন তারপরও তার লজ্জা হবে না। কারণ যেখানে স্বয়ং স্পিকার তার কথায় বাধা প্রদান করছে, এর চেয়ে লজ্জার কি জুতার বাড়ির চেয়ে বেশি হয়ে গেছে। যাই হোক, সেই প্রসঙ্গটা আসবো না। তারপর যারা ভারত প্রীতি করেন, দেখেন, বাংলাদেশও পাকিস্তানের ভিতরে একটা যুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে। সেই যুদ্ধটা ছিল ভয়াবহ একটা যুদ্ধ এবং একটা সেই যুদ্ধটা ছিল ভাষা আন্দোলন নিয়ে যুদ্ধ। আপনারা জানেন ১৯৫২ সালে যে ভাষা আন্দোলন নিয়ে আমাদের কতজন ভাই রফিক, সালাম, জব্বার সহ কতজন লোক মারা গেছে? সে প্রসঙ্গটা আমরা পরে আসব। কিন্তু আমরা যে মূল প্রসঙ্গ, সেটা আসি ভারত প্রীতি যারা করেন। আসুন, সেই যুদ্ধে আপনাদের ভারত মানে যারা ভারত প্রীতি করেন, তারা কখন এসেছিল বাংলাদেশের পাশে? জানেন? যখন দেখছে বাংলাদেশ 100% জিতে যাবে, তখন আগ থেকে কিন্তু আসেনি। ভারত কখনো আগ থেকে আপনাকে সাপোর্ট দেয়নি। যখন তারা দেখছে যে বাংলাদেশ 100% জিতে যাবে, যদি ভারত পাশে না থাকে তারপরও বাংলাদেশ জিতে যাবে, তখন তারা একটা মোড় নেয় নিজের ক্রেডিট নেওয়ার জন্য, বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়। আর দীর্ঘ ৯ মাস এই যুদ্ধ হয়। সেই যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে স্বাধীনতা অর্জন করে। আসলে এই স্বাধীনতা অর্জন করার পর কি বাংলাদেশ আসলে সত্যিকারের স্বাধীনতা পেয়েছে? কখনই না। কারণ আপনারা সবসময় একটা কথা স্মরণ করবেন, ভারত কেন বাংলাদেশকে আলাদা করেছে? ভারত আলাদা করছে তাদের স্বার্থের জন্য। যাতে এই যে বাংলাদেশের ৩ দিকেই হচ্ছে ভারত। বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকে, যে কোনো সময় যুদ্ধ হলেই ভারত হেরে যাবে 100% তখন তারা এটা বুঝতে পেরে বাংলাদেশকে সেপারেট করার জন্য যত প্রকার ষড়যন্ত্র তারা করেছে এবং
আপনারা জানেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কী বলেছেন? যে জাতি বুঝতে পারবে ভারত আমাদের বড় শত্রু, সে জাতি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের বাংলাদেশের প্রকৃত একজন নাগরিক। আসলে কথা কিন্তু সত্যি। এখন বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে ভারত বাংলাদেশের কখনোই বন্ধু ছিল না, বন্ধু নেই, বন্ধু থাকবে না, তারা শত্রু। 100% শত্রু। আপনারা জানেন সামান্য একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে গিয়ে আমাদের যে আব্রাহাম যে ছিলেন তাকে সারা রাত নির্যাতন করার পর তাকে মেরে ফেলা হয়েছে। কারা মারছে? ভারতের গোয়েন্দারা, ভারতের দালালেরা, অন্য কোথাও না। খালি কী বলেছেন? ফারাক্কা পানির পানির সুষম বন্টনের জন্য একটা স্ট্যাটাস দিয়েছিলেন, তার মৃত্যু অনিবার্য হয়ে গেছে। তাহলে বুঝতে পারেন বাংলাদেশের ডিজিএফের ভিতরে এখনও কিন্তু র আছে। এই বাংলাদেশকে যদি আপনি মুক্ত করতে চান, বাংলাদেশের সেনাবাহিনীর ভিতর এই ডিজিএফ অবশ্যই ডিজিএফের ভিতর যে র আছে তাদেরকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেন এবং বাংলাদেশকে ভারত মুক্ত করেন, নতুবা বাংলাদেশ কিন্তু এখনও স্বাধীনতা নেই। এবার আসি আসলে মূল প্রসঙ্গগুলো। যারা ভবিষ্যতে কেউ ভারতের এই অবদান ওই অবদান বললে এই তথ্য দিয়ে দেখিয়ে দেবেন রেফারেন্স সহ কী কী। তারপরও আবার উল্লেখ করার কারণ খুব চিন্তা হয়। 1971 এর স্বাধীনতা যুদ্ধের সময় ভারত দ্বারা লুট করে নিয়ে যাওয়া এই সম্পদ রক্ষা করতে যেই অস্ত্র জমা না দিয়ে মুক্তিযোদ্ধাদের একাংশ বিদ্রোহ করেছিল, আপনারা জানেন। তার ফলাফল কথিত আছে 30,000 মুক্তিযোদ্ধা নিহত বা গুম হয়েছিল। এখন স্বাধীনতা তথা পুরো দেশটাই লুট করতে যাচ্ছে ভারত, কত রক্ত ঝরবে আর, বুঝতে পেরেছেন? তখন এই মানে ভারতের বিপক্ষে যখন মুক্তিযুদ্ধের একাংশ এই নেমেছিল, তখন কিন্তু সবাই আবার অস্ত্র জমা না দিয়ে আবার এই আন্দোলন করেছিল। তখন কিন্তু অনেক লোককে মেরে ফেলেছে এবং অনেক লোককে কিন্তু গুম করা হয়েছে। এটা কিন্তু ইতিহাস, এগুলো কিন্তু বলে নাই, শেখ হাসিনাও বলে না, কারণ এটা তাদের দুর্বলতা। দেখেন, চাল নোট আমাদের অনার্থ ধ্বংস করায় দিয়েছে। সূত্র আব্দুর রহিম আজাদ। 1971-এর গণহত্যার নায়ককে আপনারা জানেন? আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে, আর বাংলায় অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের ধারে ধারে ঘুরেছিল। মেজর অফ রফিকুল ইসলাম বীর উত্তম তিনি বলেছিলেন শাসনের 1338 রজনী, এই যে পৃষ্ঠা 119/126। এবং আপনারা জানেন যে এই যে 1971 এর অবাঙালিদের ফেলে যাওয়া সম্পত্তির হরিলুট হয় মহানয়ন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের, এটা কিন্তু উল্লেখ আছে। ফারাক্কাবাদের নামে যে মরুভূমি করার চক্রান্ত, টাকার বিনিময়ে নামে জাল টাকা সরানো, বর্ডারে বাণিজ্যের নামে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি, এই সব কিন্তু করেছে ভারত। জয়দেবপুর অর্ডিন্যান্সের ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের যে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতের স্থানান্তরিত রপ্তানি না, এটা লুট হয়েছে। অলিয়া আহাদ তিনি বলছেন জাতীয় রাজনীতি 1945 থেকে 75, পৃষ্ঠা 528 থেকে 531। ঢাকায় এসব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখিনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1 কার্পেট, টিনের খাবার, এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্যাঙ্কে। এই যে এই তথ্যগুলো মোটামুটিভাবে সবার জানা আছে। ভবিষ্যতে কেউ ভারতের এই অবদান বললে এই তথ্যগুলো দেখিয়ে দেবেন রেফারেন্স সরকার। আসলে বাংলাদেশকে তারা শুধু এই সব কিছু নিয়ে শান্ত হয়নি, বাংলাদেশকে তাদের হাতের মুঠে রাখার জন্য যত প্রকার যে ষড়যন্ত্র তা কিন্তু তারা করতেছে একের পর এক। দেখেন, বর্তমানে চট্টগ্রাম নিয়ে অশান্তি কারা করতেছে? ভারত। কেন করতেছে? কারণ বাংলাদেশকে যদি অশান্তির বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা পায় তারা করতে পারে, তাহলেই ভারত শান্তিতে থাকবে। কেমনি জানেন? ওই যে 7 সিস্টার নিয়ে যে আলোচনা, কারণ বাংলাদেশ তারা জানে 7 সিস্টারকে যদি বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায় তাহলে কিন্তু ভারত আবার ঠান্ডা হয়ে যাবে আমার মতে।
এখন যে সীমান্তে যে একটা উত্তেজনা সৃষ্টি করতেছে, কেন করতেছে? বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা পায়তারা করতেছে ভারত। যাতে বাংলাদেশ এগুলো নিয়ে পড়ে থাকে। কিন্তু ভিতরে, ভিতরে কি হচ্ছে? আসলে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি ভারতমুক্ত? আমাদের এর ভিতর কিন্তু রর যে অফিস আছে সেটা কি মিথ্যা? সেটা কি ভারতমুক্ত? আমাদের আর্মিদের, সেনাবাহিনী বা এই যারা আছেন, যারা সত্যিকারের দেশপ্রেমিক, প্লিজ আপনারা দয়া করে এই ভারতের সহ ভারতের যত বাহিনী আছে লাথি দিয়ে বের করে দেন। বাংলাদেশের পক্ষে আসেন, বাংলাদেশের দেশের জন্য কাজ করেন। আপনাদের দেশের জনগণ ভালোবাসবে, আপনাদের দেশের মানুষ ভালোবাসবে। আর যদি আপনারা বেইমানি করেন তাহলে অবশ্যই এর ফলাফল মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের দেবে, হয়তোবা টুডে অ্যান্ড টুমরো। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। এবং যদি ভারতের পক্ষে থাকেন অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন, এবং বিপক্ষে থাকলে বাংলাদেশ যদি ভারতের পক্ষে থাকলে ভালো হয় না বিপক্ষে থাকলে ভালো হয় সেটা অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আর ইস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।